যে এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে, মৃত্যুদণ্ড দেবে পাকিস্তান ভাঙার দায়ে। তার কথাটা অদ্ভুত ভাবে সত্য হয়ে গেল যখন এই রায়টা দিয়েছে, তথাকথিত রায় দিয়েছে, ঠিক তখনই আইসিটিতে যখন রায়টা দিয়েছে তখনই প্রতিক্রিয়ায় এই যে কমরেড হাসানুল হক ইনু এই পয়েন্টটাই দিয়েছেন হুবহু। তিনি বলেছেন আমি মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তান ভেঙেছি, বাংলাদেশ স্বাধীন করেছি, তাই আমার এই রায় মিলে গেছে হুবহু। কবিরা তো আসলে ভবিষ্যৎ দ্রষ্টা, তারা ভবিষ্যৎ দেখতে পারেন। কবিদের আমি কেন শ্রদ্ধা করি, দার্শনিকরা কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা নয়, কিন্তু কবিরা কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা। মানে যদিও দর্শনের সাথে কবি মিল আছে অনেক, কিন্তু আগে কবি হইতে হবে, তারপর আপনাকে দার্শনিক হইতে হবে, কারণ কবিদের চিন্তা আরো দূর এগিয়ে দেয়। এই যে ডক্টর হুমায়ুন আজাদ যা বলেছেন সেটা প্রতিষ্ঠিত হইতে 20 বছর লাগেনি। তিনি লিখে গিয়েছিলেন বাংলাস্তান নামে উপন্যাস, লিখে গেছেন তিনি, বাংলাদেশ নাম দিয়েছেন বাংলাস্তান। এখন তো এটা বাংলাস্তান হয়ে আছে, কোনো সন্দেহ নেই। তার উপন্যাসগুলো দেখেন, তার কবিতাগুলো দেখেন, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, ওটা তাও ইনডাইরেক্ট বলা আছে। কিন্তু এই যে বাংলাস্তান ডাইরেক্ট, তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের বিচার করবে মুক্তিযুদ্ধ বিরোধীরা পাকিস্তান ভাঙার দায়ে, কথাটা হুবহু মিলে গেছে। তার সর্বশেষ নজির হচ্ছে এই কমরেড ইনু। তার আগে আমরা কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দিতে দেখেছি, তারপর আমরা মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিতে দেখেছি, মুক্তিযোদ্ধাদের পিটাতে দেখেছি, জুতার মালা দিতে দেখেছি, একই কথা। এটা তো হবেই। আর আইসিটি সম্পর্কে আইনগত অনেক ব্যাখ্যা আছে, আইনগত ভাবে এটাও হয়ে যাবে। মানে এখানে কিসের বিচার হবে এখানে? এই আইসিটির বিরুদ্ধে কিন্তু এই জামাতিরা বলেছিল এটা কোনো আদালত নয়, এই বিএনপিরা বলেছে এই আদালত চলবে না। মনে আছে না আপনাদের? বেশি দিন না তো, 2013 সালে যখন আমরা গণজাগরণ মঞ্চ থেকে আন্দোলনে যুক্ত হইলাম, তখন কি বলতো? এই যে আইসিটিটা অবৈধ, গণজাগরণ মঞ্চ অবৈধ, আচ্ছা ঠিক আছে গণজাগরণ মঞ্চ বাদ দিলাম, কিন্তু এই যে বললো আইসিটি অবৈধ, এখন সেই আইসিটিতে যাকে তারা অবৈধ বলেছিল সেখানেই তারা বিচার করতেছে। কি অদ্ভুত না, কি দারুণ না? খুব মজার বিষয় এটা। আর এই যে এটা চলছে, চলবে, কোনো সন্দেহ নাই। আমি তো বরং আশ্চর্য হয়ে গেছি যে কমরেড ইনুকে তারা ফাঁসি দেয় নাই, তারা 10 বছর সাজা দিল। আমি কিন্তু অবাক হয়েছি। আপনারা বিচার দেখে অবাক হয়েছেন ভিন্ন কারণে, আমি অবাক হয়েছি আরেকটু ভিন্ন কারণে, সেগুলো তাকে এখনো ফাঁসি দেয়নি। কারণ কমরেড ইনু তো দুইজনের একই সাথে প্রতিপক্ষ। যেমন মনে করেন অন্যান্য যারা জামাত বিএনপি জামাত বিরোধী, তারা জামাত বিরোধী, একই সাথে তিনি জামাত বিরোধী, একই সাথে তিনি খালেদা জিয়া এবং জিয়া বিরোধী। এই তারেক রহমানের বাবা কিন্তু তাকে 10 বছর নাকি 12 বছর সাজা দিয়েছিল, যাবজ্জীবন দিয়েছিল, ধন্যবাদ, মানুষ সংশোধন করার জন্য। এখন তার ছেলে 30 বছর বলে 10 বছরে নিয়ে আসলো। তবে তাকে 10 বছর জেল দিয়ে ভালো করেছে, আমরা আশাবাদী তাকে 10 মাসের মধ্যে আমরা মুক্ত করব। 10 বছরের সাজা দিয়েছে, আমরা তাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা তাদের মুক্ত করবো বাংলাদেশের জনগণকে নিয়ে। এই দেশে যদি জঙ্গিরা মুক্তি পায় থাকে, এই দেশে যদি এটিএম আজহারের মতো জঙ্গি, ফারাবির মতো জঙ্গি, জিহাদিরা যদি সাজাপ্রাপ্ত আসামি কোন কারণ ছাড়া মুক্তি পাইতে পারে, তাহলে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা এই দেশটাকে সৃষ্টি করেছেন, তাদের আপনি জেলে রাখবেন? পারবেন না। এই দেশের জনগণ সেটা মানবে না, আমরা সেটা মানবো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে ছিনিয়ে আনবে, জেলখানা ভেঙে নিয়ে আসবে। এমনকি যাদের হত্যা করা হয়েছে, যাদেরকে নিপীড়ন করা হয়েছে, সেগুলোরও আইনগত বিচার এই দেশে করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ওই ভাবির পোলাদের মামা ওয়াকার খুব বেশি দিন আর নাই, 12 ডিসেম্বর, তারপরে কিন্তু ফরফর করে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যেতে হলে ভাইকে আমেরিকা যেতে হবে। মাঝখানে কোনো জায়গা নাই, মাঝখানে কোনোই জায়গা নেই। বাংলাদেশের মানুষ কিন্তু চিনে ফেলেছে, মোল্লাদের ডর শেষ। কারণ বাংলাদেশের এখন লাব্বায়েক আল্লাহু আল্লাহ, লাব্বায়েক আল্লাহু ইয়া আল্লাহু বলা বাদ দেখেন লাব্বায়েক আবু সাইদ বলে। সুতরাং মানুষ চিনে ফেলছে যে এরা কারা। কারণ জামাতিরা এখন, শিবিরেরা এখন নিজেরা লাম্পট্য করলে সেটা নবী রাসূল পর্যন্ত তাই না আনে, এখন আল্লাহ রানা বাদ রাখছে। যেটা বাদ রাখছিল যে ভাবির পোলা বলে ফেলেছে লাব্বায়েক আবু সাইদ। মানে এরা মোহাম্মদের উম্মত না, এরা হলো মগা মওদুদের উম্মতের প্রমাণ হয়ে গেছে। মোল্লাদের ভয় বাংলাদেশে আওয়ামী লীগের আপাতত এখন চলে গেছে। আওয়ামী লীগ এখন আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে যে মোল্লাদের সার্টিফিকেট নিয়ে আওয়ামী লীগকে বেঁচতে যেতে হবে। এটা কিছুটা আত্মবিশ্বাস তারা ফিরে পাচ্ছে, আগে পায়নি, এখন তারা পাচ্ছে। যে ক্ষমতায় গেলেও মোল্লারা তাদের ক্ষমতা রাখবে না, এটা বুঝে গেছে। তারা বেঞ্চ তো যাইতে দিবে না, এটা তারা বুঝে গেছে আওয়ামী লীগেরা। রইল বাকি মিলিটারি ভয় আস্তে আস্তে চলে যাচ্ছে। কিভাবে? কারণ এই মিলিটারিরা, আমার ভাবির পোলারা, মামারা এত অত্যাচার করতেছে মানুষের উপরে, জনগণের উপরে। আপনারা তো দেখতেছেন ইউনূস, আপনারা দেখতেছেন জামাত, আপনারা দেখতেছেন আমার ভাবির পোলা, আপনারা দেখতেছেন স্বতন্ত্র সংসদ, মুসলিকা সংসদ। আমি দেখতেছি এগুলো সবকিছু বিন বাজায় নাচাইতেছে আমার এই যে ভাবির পোলাদের মামা ওয়াকা। কারণ এই বাংলাদেশের জুলাই সন্ত্রাস, আজকে তো 1 তারিখ, জুলাই আন্দোলন, এটা টোটালি মেড বাই, মানে পরিচালক, প্রডিউসার এবং ডাইরেক্টর
টোটালি বাংলাদেশ সেনাবাহিনী। প্রডিউসার আবার ডাইরেক্টর ধরেন, আর প্রডিউসার আলাদা, সরি, এরা হচ্ছে ডাইরেক্টর। যদি একটা মুভি বলেন জুলাই, তাহলে এটা ডাইরেক্টর হচ্ছে ওয়াকার সাহেব, আর প্রডিউসার ওই যে কারা যেন বলেছে শেখ হাসিনাকে আসতে দিবে না, আওয়ামী লীগ আসতে দিবে না, ওই সেই দেশটা। এবং সাথে সহকারী প্রডিউসার হিসেবে আছে আরো কয়েকটা দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, আশেপাশের দেশ, তারপর তুরস্ক তুরস্ক এগুলো কিছু আছে। তো বাংলাদেশের জনগণ এগুলো বুঝে গেছে, তাই এই মুক্তিযোদ্ধাদের দেখেন, এদের কিন্তু মুরদের কোলায় নেই তাকে ফাঁসি দেওয়ার, এই হিম্মত তাদের কোলায় নাই। তার মানে কি তারা ভয়ে আছে, তারা ভয় পায়। অর্থাৎ এরা এতই ভয় পায় যে একটা আওয়ামী লীগের নেতা মৃত, তার হাতে হাত করা ছিল, ছবিটা আপনারা দেখেছেন। এরা এত ভয় পায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এত নির্যাতন নিপীড়নের পরেও সেনাবাহিনী বাইরে নিয়ে যায় না, প্যারাকে নিয়ে যায় না। কারণ কি জানে সেনাবাহিনী, আমার ভাবির মামারা, এই জলপাই রঙের মামারা যখনই প্যারাকে যাবে তখনই পাবলিক এদের ধরবে আর প্যারাকে গাঁথবে, এটা বুঝে ফেলছে। সেই জন্য এরা যাচ্ছে না, যাবে না। আপনার চ্যানেল বলেছিলাম এরা সহজে যাবে না, এদের তাড়াইতে হবে। তো কমরেড ইনুর এই রায়টা, এটা আমি নিন্দা জানাবো না। কেন জানাবো না জানেন? এরা তো এটা করবেই, আমরা ছিনিয়ে আনবো। কমরেড ইনুর বিরুদ্ধে যে রায়টা দিয়েছে, তথাকথিত রায়, এই রায়কে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। এটা আমরা মোকাবেলা করবো, নিন্দা না জানাই না, মোকাবেলা করবো, চ্যালেঞ্জ করলাম। তুমি কমরেড ইনুকে ফাঁসি দিয়ে দিতে পারো নাই, জেলে আছে, আমরা জেলের তালা ভাঙবো, মুক্তিযোদ্ধা ইনুকে ফিরিয়ে আনবো, কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশের জনগণ জেলখানার মধ্যে যাবে। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের একটু, যে আক্তার জামান আবার বলছেন, রায়ের বাজারে জুলাই আন্দোলনের সময় কিছু বেওয়ারিশ লাশ দাফন করে সেই স্থানকে জঙ্গিরা তাদের তীর্থস্থান বানাচ্ছে, উদ্দেশ্য রায়ের বাজারের স্মৃতিসৌধ ও বৌদ্ধভূমিকে আড়াল করা। জি, ধন্যবাদ। বেল্লামান্তি, বাংলাদেশ সেনাবাহিনী পাক সেনাবাহিনীর রেপ্লিকা। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, জার্মান থেকে জননেত্রী শেখ হাসিনার বিচার কাজ মোকাবেলা করার জন্য তার সাথে আন্তর্জাতিক আইনবিদ সাথে নিয়ে আসতে পারবে কিনা। জি, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। জি, কবির কাছে আমি এখন যাব, যে ফরিদ ভাই কথা প্রসঙ্গে আবার বলে ফেলছেন আমরা এটা মোকাবেলা হবে, এই মুক্তিযুদ্ধ সপক্ষের, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের মানুষ আবার দেশের ক্ষমতায় আসবে, দেশ পরিচালনায় আসবে। এটা তো এখন ক্লিয়ার। বাংলাদেশ যে পাকিস্তান হচ্ছে, আমাদের সেনাবাহিনী সহ বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে, এখন বিরোধী দলে যারা আছে, তারা পাকিস্তানপন্থী, পাকিস্তানমুখী। আমি জামাত শিবির, যারা এনসিপি, যারা বাংলাদেশে এখন সংসদে বসে আছে এবং তারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে ফেলেছে, সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আবার আমরা কিভাবে ফেরবো? কিন্তু নামটা রেখেছে বাংলাদেশ, নামটা রেখেছে বাংলাদেশ, কিন্তু পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আপনার মতামত একটু জানতে চাই, কিভাবে আমরা ফিরে আসতে পারি? আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। আমি ফিরে আসার কিন্তু যে উপায়, সেটি আজ থেকে প্রায় 2 বছর আগে একটা বক্তৃতায় আমি বলেছিলাম। আমি কবি, খুব একটা বক্তৃতা দেই না, কিন্তু তখন রক্তক্ষরণ এমন হচ্ছিল, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমরা এখন পরাধীন। আমার বাবা যেমন ৭১-এ স্টেঙ্গান হাতে করে যুদ্ধ করেছিলেন, আমার বাবা মানে আমি মুক্তিযোদ্ধাদেরকে বুঝিয়েছি, আমার বাবাকে তো সরাসরি গুলি করে হত্যা করেছে। তো ঠিক এরকম আরেকটি যুদ্ধ করেই আমাদের দেশ স্বাধীন করতে হবে, পরাধীন। দেখুন, প্রতিদিন 10 জনকে, ইন অ্যান অ্যাভারেজ 10 জনকে হত্যা করছে। আপনার কি মনে হয় যুদ্ধ হচ্ছে না? তারা তো যুদ্ধ নেমে গেছে, আমরা বুঝতে পারছি না। আর আমরা বুঝতে পারলেও আমরা কার্যকরী পদক্ষেপ নিচ্ছি না। আওয়ামী লীগ কি পদক্ষেপ নিচ্ছে, আই ডোন্ট নো, এন্ড আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট রাইট নাও। আমি সরাসরি বলছি, আমি আওয়ামী লীগ করি না, সেটা সবাই জানে। আমি রাজনীতি করি না, কিন্তু আমার দেশটি বেদখল হয়ে গেছে, সেই দেশটিকে ফিরিয়ে আন। দেখুন, আমরা কিন্তু তারেক জিয়ার উপর বিশ্বাস রেখেছিলাম, এখনো বিশ্বাস রাখি। ইনুকে যে 10 বছরের কারাদণ্ড দিয়েছে, তার উপর ওই বিশ্বাসটা এখনো একটু আছে। ওই যে দার্শনিক বললেন যে তাকে ফাঁসি দেয়নি, অন্তত আমার মনে হয় যে the back of his mind he is also thinking about his dad, who was a freedom fighter, and these people whom he has been shaking hand with, they are not freedom fighters. They are the Rajakars against whom Ziaur Rahman was fighting.
কোড অ্যান্ড কোড যতই সমস্যা থাকুক না কেন, তিনি তো একজন সেক্টর কমান্ডার ছিলেন, তাকে তো আমি অশ্রদ্ধা করতে পারি না সেখান থেকে, অন্তত তার সেই কাজের জন্য অশ্রদ্ধা করতে পারি না। তাহলে আমি আমার মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা করি। যেমন আজকে কালকেই আমি দেখলাম যে সংসদে যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হলো, তখনই কিন্তু এটা এক্সপান্স করা হয়েছে। আই লাইক দ্যাট। অন্তত তারা চেষ্টা করছে একটা পরিস্থিতিকে মোকাবেলা করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, এবং আমার মনে হয় দ্রুত যদি সেই চেষ্টাটা করে, যে ঘাটে মাঠে পথে যেখানে যেভাবে পাচ্ছে আওয়ামী লীগারদের হত্যা করছে, জেলখানায় ৯,০০০ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ হেফাজত এবং জেলখানায়, চিন্তা করা যায়। এবং এর কি বিচার হবে না? অবশ্যই বিচার হবে। এর জন্য কি লড়বে না বাংলাদেশের মানুষ? কত? ২০ কোটি মানুষ। ২০ কোটি মানুষ। রাজাকার কয়জন? সাকুল্যে কোটির কাছাকাছি, বাচ্চা কাচ্চা ধরেও কোটির কাছাকাছি হবে না, এরা তারা জানে। তার মানে সবাই যদি বাঁশের লাঠি হাতে করে ঘুরে দাঁড়ায়, তাহলে এই সে বন্দুক রাইফেলে কিছু যাবে আসবে না। এবং হাস্যকর কি দেখুন, ইনুকে যে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার ১০ বছর হলো শেখ হাসিনার সাথে তিনি এই জামাত শিবির নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। চিন্তা করেন, ১০ বছরের কারাদণ্ড সচ্ছম একজন নেতাকে জামাত শিবির নিষিদ্ধ করার পক্ষে ছিলেন এই জন্য। তার মানে এই আইসিডি এখনো এই জামাত শিবিরই চালাচ্ছে। আর ১০ বছর কারাদণ্ড কি শেখ হাসিনা সাথে ফোনে তিনি কথা বলেছিলেন, শেখ হাসিনা বলেছেন যে আমি আর্মি পাঠাচ্ছি, সেটাকে করে ফুলিয়ে ফালিয়ে বানানো হয়েছে, বম্বিং করে সব উড়াই দেবে। শেখ হাসিনা যদি বম্বিংই করতে চাইতেন, আজকে তিনি ক্ষমতায় থাকতেন। তিনি রক্তপাত এড়ানোর জন্যই তিনি তো মনে করেছিলেন তাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, এবং সবাই বলে পলাতক পলাতক। তিনি তো পালিয়ে যাননি। তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে একজন প্রধানমন্ত্রীকে যথাযোগ্য মর্যাদায় টুঙ্গিপাড়া নিয়ে যাওয়ার জন্য তাকে তোলা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে ভারতে। তিনি এটা জানতেন না, কিন্তু তাকে যথাযোগ্য মর্যাদায় তিনি ওখানে মারা যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এটা তো এখন দেবালোকের মতো সত্য। ফলত শেখ হাসিনা যে বেঁচে আছে, এটা তাদের জন্য একটা আতঙ্ক। ইনুরা যে বেঁচে আছে, এটা তাদের জন্য একটা আতঙ্ক। শাহরিয়ার কবির, আমি ওই কথা বলছি না, রাজাকার শাহরিয়ার কবির কথা বলছি না, আমাদের বুদ্ধিজীবী শাহরিয়ার কবির কথা বলছি। এরা যে বেঁচে আছে, হ্যাঁ, এটা তাদের জন্য আতঙ্ক। বেঁচে আছে, কি বলে আমাদের বারেক ভাই, কি জানো, আসাদুজ্জামান নূর বেঁচে আছেন, এরা তাদের জন্য আতঙ্ক। এবং এখনো 161 জন ভিআইপি কে তারা অধ্যাপক বারাকাত, হ্যাঁ। তো এরকম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের ফায়ার করা হয়েছে। দিস আর মানে আমার মনে হয় যে they will change a little bit if they don't change, if BNP doesn't understand that এই জামাত শিবির তাদের উপর ভর করে সমস্ত তাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করছে, তাহলে তাদের খুব বেশি দিন ক্ষমতায় তারা থাকতে পারবে না। আমার মনে হয় এই this consensus will come over to them and they will understand what's going on and they will change. Thank you. জি, ধন্যবাদ। শিখা অনির্বাণ কেন নিভিয়ে দেয়া হলো, জি ধন্যবাদ আপনাকে। জি, কাজী নজরুল ইসলামের পাশে হাদি যেমন 4 নেতার পাশে জি খালেদা, তেমন জি ধন্যবাদ। শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার, জি ধন্যবাদ। শেখ ফরিদ ভাই, দৃপ্ত কণ্ঠ, অন্ধকার আলোর দিশা, মিথ্যার প্রাচীর ভেঙে লেখেন সত্যের নতুন ভাষা। যুক্তি, মানবতা, সাহস তার কলমের পরিচয়, এই চিন্তার মানুষই গড়ে আগামীর বাংলার বিজয়। জি ধন্যবাদ। বাপরে, তসলিমা নাসরিন, আসাদ নূর, চিত্রগুপ্ত, পাপলু, জি ধন্যবাদ। আচ্ছা ফরিদ ভাই, আপনার সমাপনী বক্তব্য দিবেন। সমাপনী বক্তব্য। জুলাই না এলে জানতাম না আমাদের নেত্রী কত ভালো ছিলেন। জি ধন্যবাদ। ফরিদ ভাই, আপনার সমাপনী বক্তব্য। আজকে আমরা লাইভ বেশি বড় করবো না,
ঠিক এই আছে, যে একজনে বলেছে আপনি এত জার্সি এত আগে এত দ্রুত বদল বললেন কিভাবে? জি, জি, জি। চিন্তা আপনি আপনার সমাপনী বক্তব্য দেন। দেশের চিন্তা উত্তরণের উপায় কি? আমি আমাদের যেহেতু উত্তরণের উপায় কি? চিন্তাপীঠ তো তাই দ্রুত কাপড় বদলায় ফেলি, তারপরে ম্যাজিশিয়ানদের সাথে কিছুদিন চলেছি, তাই এগুলো শিখে হুম। ফেলেছি, হয়তো এই কারণ। তবে আপনি যেটা আগে বলেন কি আমার আগে আমি দেখি না। এর আগে কি আপনি আর্জেন্টিনা জার্সি পরেছিলেন? না। মানে এখন আবার হলুদে কেন আসছেন? আমি এটা সন্দেহ হচ্ছে। আমি হলাম জি। গুপ্ত আর্জেন্টিনা, তাই হলুদ পরে আসছি যাতে কেউ বুঝতে না পারে আমি আর্জেন্টিনা। বুঝতে পারছেন, গুপ্ত আর্জেন্টিনা আমি। বুঝতে পারছেন, এই জন্য আচ্ছা, আর কি। যাই হোক, ঠিক যেটা আছে। বলতেছিলাম আসলে আমাদের, আপনি বলেন উত্তরণের উপায় কি? আমাদের জি, উত্তরণের উপায় হলো আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জি, অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই আমরা কেবল এই অপশক্তিকে পরাজিত করতে পারবো, এই জুলাই সন্ত্রাসীদের পরাজিত করতে পারবো, এছাড়া কোনো বিকল্প নেই। ওই কোন দেশ পক্ষে আছে কোন দেশ বিপক্ষে আছে ওগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধেের পক্ষের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে, শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে গেলেই এদের এমনি পতন ঘটে যাবে। দেখেন না, শুধু বলেছে আমি আসবো, তাতেই দেখেন না অবস্থা কি খারাপ, কি হয়ে গেছে এদের। ভাই যে একজন লিখেছেন স্যার খলিফার নামে সেনাবাহিনী নতুন তারা গঠন করেছে ব্যাটালিয়ান। ভাই আমাদের আলহামদুলিল্লাহ বললেন, এখন আল বদর নামে যে ব্যাটালিয়ান খুলে নেই, অন্তত স্যার খলিফা পর্যন্ত আছে, ঠিক আছে, স্যার দর্জি পর্যন্ত আছে, ওই পর্যন্ত বলেন আলহামদুলিল্লাহ পাঠ করেন, আল বদর, আল শামস, রাজাকার এইদের নামে ব্যাটালিয়ান খুলে কিনা এটার জন্য অপেক্ষা করেন। তবে সেই তাদের সেই খায়েশ আমরা পূরণ হতে দেব না, যেটা আমাদের কাশেম চাচার ভাতিজা বললেন যে আমরা কিভাবে এর উত্তরণের উপায় হলো আমরা কথা বলতেছি, এখন রাজপথে নামবো, মুখোমুখি হব, এছাড়া আর কোনো উপায় আমি আপাতত দেখতেছি না। কারণ এত সহজে আমার ভাবির যে মামুরা আছে জলপাই রঙের, তারা আমাদের হাতে ক্ষমতা ছাড়বে না আমরা জানি। একজন লিখেছেন শেখ হাসিনা যে ফিরবে, কিভাবে ফিরবে এই ধরনের প্রশ্ন করেছেন, দেখলাম নিচে লেখা ছিল যে শেখ হাসিনা আসতে পারবে কিনা, বলেছেন ঠেকাবে কিনা আর্মি। ভাই শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন, সেই দিন শেখ হাসিনা যেদিন সত্যি ডিক্লেয়ার দিবেন যে আমি আসতেছি, সেনাবাহিনীকে আপনি হারিকেন দিয়ে মাঠে খুঁজে পাবেন না, লিখে রাখেন। আজকের এই যে কাশেম চাচার ভাতিজার চ্যানেল 16 কথা বলে রাখলাম, শেখ হাসিনা যেদিন ঘোষণা দিবেন যে আমি এত তারিখে, ধরে নেন 16ই ডিসেম্বরে তিনি ঘোষণা দিলেন যে আমি 16ই ডিসেম্বরে আমি বাংলাদেশে ফিরতেছি, 15ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত দেখবেন খুব চেঁচামেচি করবে, এমন চেঁচামেচি করবে, হ্যান করেন তেন করে খেয়ে ফেলবে, কেটে ফেলবে। কিন্তু যেই দেখবেন রাত 12টা পার হয়ে যাবে, 15 তারিখে এবং 16 তারিখ পড়লো, মানে আপনার সূর্যের টাইমে, দেখবেন যে একটা সেনাবাহিনী মাঠে পাবেন না। দেখবেন যে শেখ হাসিনাকে আনার জন্য বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ, যদি তিনি পথে আসেন, ওই যে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা সাইন, সামাজ দারকেল ইশারাবেই কাবি, যেই দিন দীনেশ ত্রিবেদী বর্ডার পার হয়ে হাইটে আসছে এবং তিনি গাড়ি দিয়ে ঢাকায় আসছেন, আমার তখন থেকে সন্দেহ হইতেছে জননেত্রী শেখ হাসিনা, আর বলেছিলাম যে উনি হেলিকপ্টারে আসবেন বলেছিলাম প্রথমে, তাকে সংবর্ধনা দিতে হবে আপনার এই ইস্তেমার ময়দানে। এখন কেন যেন মনে হয় তিনি ওই বর্ডার দিয়ে আসবেন, যে কোন বর্ডার তা জানি না, তবে তিনি কেন যেন মনে হইতেছে যে তিনি এইভাবে পায়ে পায়ে চলে আসবেন। এবং বাংলাদেশের মানুষ, আমি প্রথমে তো বলেছিলাম 50 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিবে 3 দিন টুঙ্গি ময়দানে ইস্তেমায়, কিন্তু এখন তো মনে হয় কয়েক কোটি, যদিও কেউ আগে 50 লক্ষ বিশ্বাস করে নাই, কিন্তু এখন জনগণই বলতেছে কয়েক কোটি মানুষ তাকে